হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তোমাদের নিজেদের চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের ওপর আমরা যে মক টেস্টের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 7। এর আগে আমাদের টোটাল মক টেস্ট 6টা হয়ে গেছে। তোমরা এখনও পর্যন্ত যারা দেখোনি দেখতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের মক টেস্ট নাম্বার 7 শুরু হচ্ছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন বলেছে যে একটি লিভারের যান্ত্রিক গুণক, দেখো গুণক মানে তোমরা জানো কিন্তু যান্ত্রিক সুবিধা, ঠিক আছে, এরকম আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলে থাকি। তো একটি লিভারের যান্ত্রিক গুণক বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি 12 হয় এবং দক্ষতা যদি 75% হয়, তাহলে তার বাস্তব যান্ত্রিক ক্ষমতা বা আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে। বাস্তব যান্ত্রিক গুণক মানে কি, বাস্তব যান্ত্রিক গুণক মানে কিন্তু হচ্ছে আইএমএ বা আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ। আর যান্ত্রিক গুণক মানে কি, যান্ত্রিক গুণক মানে কিন্তু হয়ে যাচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। যদি কোশ্চেনটাকে ভালো করে দেখি, তাহলে এক্ষেত্রে তোমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলেছে 12, এফিসিয়েন্সি বলেছে 75%, তোমাকে আইএমএ অর্থাৎ আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী হয়ে যাবে, দেখো আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করতে গেলে কী করতে হয়, যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আছে সেই মেকানিক্যাল অ্যাডভান্টেজের সঙ্গে কিন্তু যে এফিসিয়েন্সিটা থাকে সেটাকে জাস্ট গুণ করতে হয়। তো আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলেছে 12 আর আমাদের এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে 75%। পার্সেন্ট মানে কত, নিচে 100। এটাকে কাটাকুটি করলে কত হচ্ছে 3, আর এটাকে কাটাকুটি করলে হচ্ছে 4। মানে যদি আমরা 25 দিয়ে কাটি, 3 25 75, 4 25 100। তুমি যদি 4 দিয়ে এই 12কে কাটো, তাহলে আলটিমেটলি কত পাচ্ছ, আলটিমেটলি পাচ্ছ 9, ঠিক আছে। আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অপশান বি যেটা আছে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি পুলি ব্লকে 6টি পুলি ব্যবহার করা হয়েছে, দক্ষতা 80% হলে এর বাস্তব যান্ত্রিক গুণক কত। বাস্তব যান্ত্রিক গুণক মানে আমি আবারও বলছি, যান্ত্রিক গুণক মানে কিন্তু হয়ে যাচ্ছে আইএমএ বা আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ। দেখো 6টা পুলিকে, মানে এরকম করে কিন্তু মনে করো 6টা পুলিকে কী করেছে, 6টা পুলিকে কিন্তু একসঙ্গে সেট করেছে, ঠিক আছে। এরকম করে 6টা পুলি বা কপি কলার কিন্তু একটা সেট রয়েছে, ঠিক আছে। আর যাদের কিন্তু টোটাল যে তোমার এফিসিয়েন্সি, যাদের টোটাল এফিসিয়েন্সিটা কত, টোটাল এফিসিয়েন্সিটা কিন্তু হয়ে যাচ্ছে 6। এখানে তোমাকে কিন্তু আইএমএ বের করতে বলেছে, ঠিক আছে। তো আইএমএ বের করতে গেলে সেই একই ফর্মুলা, ঠিক আছে। তো আইএমএ বের করতে গেলে কি জানি আমরা, যে আইএমএ বের করতে গেলে কি করতে হয়, আইএমএ বের করতে গেলে কিন্তু যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা থাকে, ঠিক আছে, সেই মেকানিক্যাল অ্যাডভান্টেজকে কিন্তু কত দিয়ে গুণ করতে হয়, পার্সেন্টেজ যেটা আছে দক্ষতা দিয়ে গুণ করতে হয়। তো দেখো এক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেহেতু 6টা পুলি, এখান থেকে কিন্তু নাম্বার অফ যে পুলি আছে সেটাকে ধরতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে 6 লিখলাম, আর এটাকে কিন্তু 80% করতে হবে, অর্থাৎ 6-এর 80% যদি আমরা করি, তাহলে এখানে কত হচ্ছে, এখানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে 6 8 48 আর নিচে হচ্ছে 10। তো 4.8 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি তোমাদেরকে কোনো যন্ত্র বলতো, সেক্ষেত্রে কিন্তু সেই যন্ত্রের মেকানিক্যাল অ্যাডভান্টেজ তোমাদেরকে দিত, আর সেই মেকানিক্যাল অ্যাডভান্টেজের সঙ্গে এফিসিয়েন্সির গুণ করে কিন্তু আমরা আইএমএ বের করতাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু পুলি দিয়েছে আর নাম্বার অফ পুলিশ দিয়েছে, মানে একসাথে অনেকগুলো পুলি দিয়েছে, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পুলির যে সংখ্যা সেটাকে কিন্তু তোমার মানে ধরে নিতে হবে এক একটা পুলির জন্য এক তোমাকে কিন্তু মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ধরে নিতে হবে। তোমাকে এটাই ধরে নিতে হবে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু প্রত্যেকটা পুলির 1 করেই, 6টা পুলি, তার জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে, 6। এবার সেই 6কে কিন্তু তোমাকে এফিসিয়েন্সি দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু তুমি বাস্তব যান্ত্রিক গুণক বা আইডিয়াল মেকানিক্যাল এনার্জি পাবে। এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কত হলো, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে গেল অপশান এ। নেক্সট প্রশ্ন দেখব। আজকে 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে আদর্শ যান্ত্রিক গুণক সর্বদা বাস্তব গুণকের থেকে কি হয়। দেখো বাস্তব গুণক মানে কি, বাস্তব গুণক মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তোমাদেরকে জানতে চেয়েছে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজের থেকে যে তোমার হচ্ছে মানে আইএমএ আছে, মানে আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ আছে, সেটা সবসময় কি হয়, কম হয় নাকি বেশি হয়। দেখো মনে রাখবে এটা কিন্তু সবসময় গ্রেটার দ্যান হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ থেকে কিন্তু আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবসময় গ্রেটার দ্যান হয়, অর্থাৎ বেশি হয়। নেক্সট দেখব আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে। আজকে 4 নম্বর কোশ্চেন, যে একটি ঢালু সমতলে 5 মিটার দৈর্ঘ্য ও 1.25 মিটার উচ্চতা এর আদর্শ যান্ত্রিক গুণক কত। মানে তোমাকে বলতে চেয়েছে এরকম একটা নততল তোমাকে আঁকতে হবে, ঠিক আছে। এখানে যে ঢালু সমতল বলেছে না সেটা, তো এটার দৈর্ঘ্য কত বলেছে, ঠিক আছে। এটার উচ্চতা তো সবার প্রথমে বলেছে 1.25, এটার উচ্চতা, ঠিক আছে। আর এটার দৈর্ঘ্য কত বলেছে, এটার দৈর্ঘ্য কিন্তু বলেছে তোমার হচ্ছে 5 মিটার, ঠিক আছে। এইবার তোমাকে এই যে নততল যেটা আছে, এই যে
যে তোমার নততল আছে, এই নততলের যে আদর্শ যান্ত্রিক ক্ষমতা বা আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু তোমাকে বের করতে দিয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, দেখো এক্ষেত্রে কিন্তু আমরা এখানে ছবিটাকে রাখবো, ঠিক আছে, আমরা এখানে এই ছবিটাকে রাখবো, ছবিটাকে রেখে ছবিটাকে আমি আবার রাখি, এটাই বেটার হবে। তো এক্ষেত্রে আমরা ছবিটাকে রাখবো, ছবিটাকে রেখে কিন্তু আমরা অঙ্কটা করব। তো হাইট কত বলেছে, হাইট কিন্তু বলেছে 1.25, আর এক্ষেত্রে আমাদের যে দৈর্ঘ্য সেটা কত বলেছে, সেটা কিন্তু বলেছে 5 মিটার। এক্ষেত্রে যদি আমরা এই যে নততলটা আছে, এই নততলের আইএমএ বের করতে চাই, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু একটা নতুন ফর্মুলা এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে এর যে উচ্চতা আছে, ঠিক আছে, মানে এর যে দৈর্ঘ্য আছে, যে লেন্থ আছে, ঠিক আছে, সেই লেন্থকে কি করতে হবে, লেন্থকে কিন্তু যে উচ্চতা যেটা আছে হাইট, ঠিক আছে, যে হাইট আছে সেই হাইট দিয়ে কিন্তু ডিভাইড করতে হবে। তো আমাদের লেন্থ কত, লেন্থ কিন্তু হচ্ছে তোমার 5 মিটার, আর আমাদের হাইট কত, হাইট কিন্তু হচ্ছে 1.25। যদি তোমরা এখান থেকে পয়েন্টটা তুলে দাও, ওপরে কত হবে, ওপরে কিন্তু তোমার হয়ে যাবে হচ্ছে 500, 125 দিয়ে যদি 500কে কাটো তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে, আলটিমেটলি অ্যান্সার কিন্তু আসবে 4। আর এটাই কিন্তু হয়ে যাচ্ছে একটা নততলের যে তোমার আইডিয়াল মেকানিক্যাল এনার্জি বের করার ফর্মুলা, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4। দেখো আমি কিন্তু চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদের এই যে মক টেস্টগুলো হচ্ছে সেই মক টেস্টের লেভেলটাকে বাড়ানোর। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে, আর হচ্ছে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 5 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু আমি করব না, ঠিক আছে। এই রকমের সেম প্যাটার্নের একটা কোশ্চেন কিন্তু তোমাদের আমি করিয়েছি ইতিমধ্যেই, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার দেবে, ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে, এক্ষেত্রে আমি অঙ্কটা একবার পড়ে দিই। যে লোড কত বলেছে, লোড বলেছে 300 নিউটন, এফোর্ট বলেছে 100 নিউটনের, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু বলে দিয়েছে 2.5, ঠিক আছে। এক্ষেত্রে যে এফিসিয়েন্সি আছে পার্সেন্টেজে সেটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে কিন্তু অঙ্কটা সলভ করে তারপরে কমেন্টে জানাতে পারো। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 6 নম্বর কোশ্চেন, যে আলো শূন্য স্থানে চলার গতি কত, মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত। আমরা সকলেই জানি আলো কিন্তু শূন্য মাধ্যমে যেতে পারে, এটাকে কিন্তু ভ্যাকিউমে যেতে পারে আলো। তো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু হয়ে যাচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। আলো কিন্তু এই পৃথিবীর সবথেকে ফাস্টেস্ট তোমার হচ্ছে কোনো একটা রশ্মি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে উত্তল লেন্সে বস্তু ফোকাসের বাইরে থাকলে কি হবে। দেখো তোমাদেরকে কিন্তু আমি আগে একদিনও বলেছিলাম, সেক্ষেত্রে তোমরা আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছিলে যে তোমাদের এই যে চার্টটা, মানে লেন্সের যে চার্টটা, অর্থাৎ কোথায় কি রাখলে, কোথায় তোমার হচ্ছে বস্তু রাখলে ইমেজ কোথায় তৈরি হবে, এই যে চার্টটা আছে এই চার্টটা তোমরা করানোর জন্য রিকোয়েস্ট করেছিলে। তো ওইটা কিন্তু তোমার হচ্ছে পিডিএফটা রেডি করা চলছে, আর কিন্তু তোমার যে ক্লাস সেটা কিন্তু রেডি করা চলছে। যখনই কিন্তু তোমার হচ্ছে ক্লাসটা হয়ে যাবে তোমাদেরকে আমি টেলিগ্রামে ক্লাসটার লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, তো তোমরা তখনই দেখে নিও, ঠিক আছে। তো কি বলেছে, যে উত্তল লেন্সে কোনো বস্তুকে যদি আমরা ফোকাসের বাইরে রাখি, দেখো যে ফোকাস পয়েন্ট যেটা থাকে এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, এরকম করে কিন্তু দুটো ফোকাস পয়েন্ট থাকে। তো কোনো একটা বস্তুকে যদি আমি আমার ফোকাসের থেকেই বাইরে রাখি তাহলে সেক্ষেত্রে যে প্রতিবিম্ব হবে সেটা কেমন হবে, কাল্পনিক ও সোজা প্রতিবিম্ব হবে, বাস্তব এবং উল্টানো হবে, বাস্তব এবং সোজা প্রতিচ্ছবি হবে, নাকি প্রতিচ্ছবি হয় না। দেখো সবার প্রথম মনে রাখতে হবে উত্তল লেন্সে কিন্তু যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কিন্তু কেমন হয়, সেটা কিন্তু সবসময় রিয়েল ইমেজ হয়, আর সেটা কিন্তু ইনভার্টেড হয়, মানে রিয়েল ইমেজ কিন্তু সবসময় ইনভার্টেডই হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, বাস্তব এবং উল্টানোর প্রতিচ্ছবি। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে যদি n1 = 1 হয় এবং n2 = 1.5 হয় তাহলে সমালোচনামূলক কোণ কত। দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে এই যে রেশিওটা নিয়েছে সবার প্রথমে তো এই রেশিওটাকে লিখতে হবে। দেখো n1 আর n2 এর যে রেশিও সেটা কত হচ্ছে, 1 হচ্ছে আর 1.5 হচ্ছে। যদি তুমি এটাকে কেটে দাও তাহলে উপরে গিয়ে কত হচ্ছে, 10/15 হচ্ছে, 10/15 হচ্ছে, যদি কাটাকুটি করো তাহলে আলটিমেটলি কিন্তু 2/3 আসছে, 2/3 আসছে। এবার এই যে তোমার যে সমালোচনামূলক যে কোণ আছে এই কোণ বের করার কিন্তু ফর্মুলা আছে, এই sin c = কিন্তু তুমি এই যে রেশিওটা করে যে তোমার হচ্ছে মানে যে ফ্র্যাকশানটা পাচ্ছ এটা, মানে এক কথায় কিন্তু তোমাকে এই যে sin c আছে sin c এর 2.3-তে
কোন অ্যাঙ্গেলটা আসছে সেটা কিন্তু তোমাকে বের করতে হবে, যেটা কিন্তু খুবই ক্যালকুলেটিভ একটা অঙ্ক, ঠিক আছে, আর খুবই কিন্তু জটিল একটা পদ্ধতি। আর এটা কিন্তু তোমাদের ক্লাস 10-এর আইসিএসসি বলো বা সিবিএসসি বলো বা বাংলা মিডিয়ামের বলো, এনসিইআরটি বলো, কোথাও কিন্তু এই যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে সলভ করার কোনো শর্ট ট্রিক্স নেই। এটা কিন্তু পুরো একদম সেইভাবে ডিটেলসে করতে হবে। তো এই নিয়ে ডিটেলসে কিন্তু একটা ক্লাস আমি আনবো, যদিও কিন্তু এটা তোমাদের যে সিলেবাস দিয়েছে রেলের গ্রুপ ডির থেকে যে ক্লাস 12 পর্যন্ত, কিন্তু এটা কিন্তু ক্লাস 12-এর থেকে বাইরে, এটা কিন্তু একদম পরিষ্কার কথা, এটা কিন্তু ক্লাস 11-12-এ আসে। তো এই যে ব্যাপারটা আছে, এই রকম কিছু স্পেসিফিক 7-8টা কোশ্চেন নিয়ে আমি তোমাদের জন্য একটা ক্লাস করে দেবো। আপাতত তোমাদেরকে বলে রাখি যে সাইনের মানে কত ডিগ্রিতে ভ্যালু 2/3 হয়, সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 41.8 ডিগ্রি। আমি আবারও বলছি, এই যে কোশ্চেনটা আছে আপাতত তোমরা স্কিপ অবস্থায় রাখো, অ্যান্সারটা বলে দিলাম, কিভাবে করতে হয় সেটা বলে দিলাম। এই যে ভাঙানোটা, কোনো একটা ভ্যালুকে মানে আমরা জেনারেলি আমরা 0, তারপরে 30, 60, 45, 90 এই সমস্ত অ্যাঙ্গেলগুলোতে আমরা মান জানি, কিন্তু এরকম উল্টোপাল্টা অ্যাঙ্গেল দিলে সেই অ্যাঙ্গেলের মান কী করে বের করতে হয়, এরকম কিন্তু একটা ক্লাস তোমাদেরকে আমি নিশ্চয়ই করিয়ে দেবো, কিন্তু সেটা পরে। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 9 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোন যন্ত্র প্রতিসরণ দ্বারা কাজ করে না। এর মধ্যে থেকে কোন যন্ত্রটা আছে যেটা প্রতিসরণ দ্বারা কাজ করে না? স্পেকট্রোমিটার, মাইক্রোস্কোপ, পেরিস্কোপ নাকি ক্যামেরা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পেরিস্কোপ। এটা কিন্তু প্রতিসরণ দ্বারা কাজ করে না, এটা কিন্তু প্রতিফলন দ্বারা কাজ করে পেরিস্কোপ। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি আয়নায় প্রতিচ্ছবির উচ্চতা 4 সেন্টিমিটার এবং বস্তুর উচ্চতা 2 সেন্টিমিটার হলে প্রতিফলন গুণাঙ্ক কত? প্রতিফলন গুণাঙ্ক মানে কি? ম্যাগনিফিকেশন কত, ঠিক আছে। দেখো এই যে ম্যাগনিফিকেশন আছে, এই ম্যাগনিফিকেশন বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো ম্যাগনিফিকেশন যদি আমরা বের করতে চাই, এটাকে কিন্তু বিবর্ধনও বলা হয়, মানে মানে যে তোমার ছবিটা আছে সেই ছবিটা কতটা বড় হবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। দেখো এই বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বের করার যে ফর্মুলা আছে সেটা কি? সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্রতিচ্ছবির উচ্চতা, মানে যে উচ্চতাটা আছে, যে ইমেজ যে হাইট, ঠিক আছে, যেটাকে আমি IH বলছি, ইমেজের হাইটকে তোমাকে কি করতে হবে? বস্তুর যে উচ্চতা আছে মানে অবজেক্ট হাইট, ঠিক আছে, IHকে ইমেজের হাইটকে যদি তুমি বস্তুর হাইট দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ম্যাগনিফিকেশন বেরিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে আমি আবার লিখছি, তো ম্যাগনিফিকেশনকে কী বলে? ম্যাগনিফিকেশন কিন্তু বাংলায় বলা হয় বিবর্ধন, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে যে প্রতিচ্ছবির যে উচ্চতা, ইমেজের যে উচ্চতা আছে, যেটা আমরা কত পেয়েছি? যেটা আমরা পেয়েছি 4 সেন্টিমিটার। ইমেজের উচ্চতাকে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু বস্তুর উচ্চতা দিয়ে ভাগ করতে হবে। দেখো কাটলে কত হচ্ছে? 2। এক্ষেত্রে কিন্তু সেমিও কেটে যাবে, আলটিমেটলি কিন্তু বিবর্ধন কিন্তু ইউনিটলেস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 2। আমি আবারও বলছি, ম্যাগনিফিকেশন বা বিবর্ধন বের করতে গেলে কী করতে হয়? প্রতিচ্ছবির যে উচ্চতা অর্থাৎ ইমেজের যে হাইট, সেই ইমেজের হাইটকে কিন্তু বস্তুর হাইট দিয়ে ডিভাইড করতে হয়। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে কোন বন্ধনে ইলেকট্রন যুগল ভাগাভাগি করে নেয়, মানে কোন বন্ধনে ইলেকট্রনগুলো শেয়ার করে। ইলেকট্রনগুলো কিন্তু কেউ কারোর কাছ থেকে নিয়ে নেয় না, বরং নিজেদের মধ্যে একটা মিউচুয়াল শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু একটা বন্ড তৈরি করে। তো শেয়ারিং বন্ড কাকে বলে? তোমাদেরকে আমি আগেও করিয়েছি কেমিক্যাল বন্ড চ্যাপ্টার থেকে। তো শেয়ারিং বন্ড কিন্তু বলা হয় সমযোজী বন্ধন। এটাকে ইংলিশে কি বলে? সমযোজী যে বন্ধন আছে এটাকেই কিন্তু কোভ্যালেন্ট বন্ড বলে, ঠিক আছে। তো যে সমযোজী বন্ধন আছে সেই সমযোজী বন্ধনকেই কিন্তু তোমার হচ্ছে সমযোজী বন্ধনে কিন্তু ইলেকট্রনগুলি কি হয়ে যায়? ইলেকট্রনগুলি কিন্তু নিজেদের মধ্যে শেয়ার হয়ে যায়। ফর এক্সাম্পল, এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। মনে করো তোমার হচ্ছে এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি O2, ঠিক আছে। O2 দেখো এক্ষেত্রে অক্সিজেনের কতগুলো অ্যাটম আছে? 2টো অ্যাটম আছে। আচ্ছা, অক্সিজেনের সবার প্রথম তোমাকে এটা করার জন্য জানতে হবে যে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। অক্সিজেনের হচ্ছে তোমার 8, আর 8কে যদি আমরা ভাঙি তাহলে 2 হচ্ছে আর 6 হচ্ছে। সবসময় ইলেকট্রন কনফিগারেশনের যে লাস্ট সেল আছে সেখান থেকে কিন্তু ইলেকট্রন ডট স্ট্রাকচারটা বানাতে হয়। তো মনে করো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা। এর কাছেও মনে করো সেরকমভাবে 6টা তোমার হচ্ছে ইলেকট্রন আছে, ঠিক আছে। এবার কি করবে? এবার দেখো এরা কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করবে। এই যে 6টা আছে, এই 6টা এটাকে নেবে, তাহলে দেখো এর কাছে 8টা হয়ে গেল। এই যে 8টা হয়ে যাচ্ছে, 3 আর 3 6, আর এই যে 2 8। এ কী করবে? এ কিন্তু এই দুটোর সাথে পেয়ারিং করবে, ঠিক আছে। আলটিমেটলি কী পাচ্ছে? আলটিমেটলি কিন্তু দুজনেরই যে আউটার মোস্ট শেল, তোমরা কিন্তু জানো, তোমাদেরকে আমি আগেও বলেছি যে আউটার মোস্ট শেল ফিল হতে গেলে কিন্তু কতগুলো ইলেকট্রন লাগে? তো 8টা ইলেকট্রন লাগে। তো দুজনেই কিন্তু 6টার পরিবর্তে 8টা করে ইলেকট্রন পেয়ে যাচ্ছে, ফলে কিন্তু কী হচ্ছে? ফলে কিন্তু তারা স্টেবল হয়ে যাচ্ছে। তো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে NaCl এ কোন ধরনের বন্ধন দেখতে পাওয়া যায়। তো এটা তো একদম কমন কোশ্চেন হয়ে গেছে। Na মানে কি? Na মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে মেটাল, আর Cl মানে হচ্ছে নন মেটাল। তো একটা মেটাল আর একটা নন মেটালে কেমন বন্ধন তৈরি হয়? সেটা কিন্তু একটা আয়নিক বন্ধন তৈরি হয়। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, দুটোই যদি নন
নন মেটাল হয়ে থাকে সেক্ষেত্রে কোন ধরনের বন্ডিং তৈরি হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 13তম কোশ্চেন কি বলেছে যে হীরার কঠোরতার কারণ কি, ডায়মন্ডের যে হার্ডনেস তার পেছনে কারণ কি, ধাতব বন্ধন, আয়নিক বন্ধন, ত্রিমাত্রিক সমযোজী বন্ধন নাকি হাইড্রোজেন বন্ধন। দেখো ত্রিমাত্রিক সমযোজী বন্ধন মানে কি ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। এই যে কোভ্যালেন্ট বন্ড তোমরা পড়লে, ঠিক আছে, মনে রাখবে এই কোভ্যালেন্ট বন্ড কিন্তু 3 রকমের হয়ে থাকে। একটা হয়ে থাকে তোমার সিঙ্গেল বন্ড, ঠিক আছে, যেখানে একটা ইলেকট্রন শেয়ার হয়, একটা হচ্ছে তোমার ডাবল বন্ড, ঠিক আছে, একটা হচ্ছে ডাবল বন্ড, আর একটা কিন্তু হয়ে যায় ট্রিপল বন্ড। তো হীরের মধ্যে কিন্তু এই ট্রিপল বন্ড লক্ষ্য করা যায়, আর যাদের কিন্তু ট্রিপল বন্ড থাকে তারা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য এলিমেন্টগুলোর থেকে অনেক বেশি শক্ত বা হার্ড হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 14 নম্বর কোশ্চেন কি বলেছে যে NH3, ঠিক আছে, NH3 মানে কি, NH3 মানে অ্যামোনিয়া, তোমরা জানো। তো অ্যামোনিয়ার যে অণুর আকার সেটা কেমন হয়, সরল রেখা হয়, ত্রিকোণী সমতল হয়, পিরামিডাল হয় নাকি চতুর্মুখী হয়। দেখো এই যে NH4 এর যে আমার অণুর যে আকার সেটা কিন্তু পিরামিডাল হয়ে থাকে, অর্থাৎ পিরামিড শেপের কিন্তু হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন যৌগে হাইড্রোজেন বন্ধন দেখতে পাওয়া যায়, এর মধ্যে থেকে কোনটাতে হাইড্রোজেন বন্ড। দেখো হাইড্রোজেন বন্ডকেই কিন্তু কোঅর্ডিনেট বন্ডও কিন্তু বলা হয়ে থাকে, এক্সট্রা করে হাইড্রোজেন যার মধ্যে আসে সেটাকেই কিন্তু হাইড্রোজেন বন্ড বলা হয়ে থাকে। আর প্রত্যেকটা হাইড্রোজেন বন্ড কিন্তু প্রথমে কোভ্যালেন্ট বন্ড হয়, তারপরে কিন্তু হাইড্রোজেন বন্ড হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, এর মধ্যে কিন্তু যে H2O থাকে, জল থাকে, এখানেই কিন্তু হাইড্রোজেন বন্ড বা কোঅর্ডিনেট বন্ড দেখতে পাই আমরা। নেক্সট দেখব আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে যে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা, শক্তি উৎপাদন করা, বজ্র পদার্থ নিষ্কাশন করা নাকি খাদ্য সঞ্চয় করা। দেখো খাদ্য সঞ্চয় কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে যে ভ্যাকিউল থাকে তার কাজ, ঠিক আছে। শক্তি উৎপাদন করা এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজই কিন্তু হয়ে যাচ্ছে শক্তি উৎপাদন করা। আর প্রোটিন সংশ্লেষণ করা কাজ কার, প্রোটিন সংশ্লেষণ করা কিন্তু যে রাইবোজোম আছে সেই রাইবোজোমের কাজ কিন্তু হয়ে যাচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। নেক্সট প্রশ্ন দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে, গলগি বডি কিভাবে তৈরি হয়, এটিপি দিয়ে, এনজাইম ও হরমোন দিয়ে, লিপিড দিয়ে নাকি রাইবোজোম দিয়ে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গলগি বডি বা গলগি বস্তু কিন্তু এনজাইম ও হরমোন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে যে প্লাজমা ঝিল্লির গঠন প্রধানত কী দিয়ে হয়, লিপিড ও প্রোটিন, কার্বোহাইড্রেট ও প্রোটিন, নিউক্লিক অ্যাসিড নাকি শুধু লিপিড। তো সঠিক অ্যান্সার কী হবে, আগের দিনও কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনটা করিয়েছি, প্লাজমা ঝিল্লি কিন্তু কার্বোহাইড্রেট এবং প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। প্লাজমা ঝিল্লি কিন্তু তোমার হয়ে যাচ্ছে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। লিপিড আর প্রোটিন দিয়ে কিন্তু প্লাজমা ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন তৈরি হয়। আর প্লাজমা মেমব্রেন কিন্তু একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটা কিন্তু অর্ধভেদ্য পর্দা যেটাকে আমরা বাংলাতে বলি, অর্থাৎ এটা কিন্তু নিজের মধ্যে দিয়ে সব কিছুকে প্রবেশ করতে দেয় না, যেটা প্রয়োজন সেটা কিন্তু প্রবেশ করতে দেয়। নেক্সট দেখব আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে যে ডিএনএতে কোন অঙ্গাণু থাকে না, নিউক্লিয়াস, ডিএনএ কোন অঙ্গাণুতে থাকে না, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া নাকি রাইবোজোম। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাইবোজোম। রাইবোজোমের মধ্যে কিন্তু কোনো রকম ডিএনএ থাকে না। নেক্সট প্রশ্ন দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে যে উদ্ভিদ কোষের সেল ওয়াল প্রধানত কী দিয়ে তৈরি হয়। তো আমরা সকলেই জানি উদ্ভিদের কিন্তু সেল ওয়াল থাকে, সেল ওয়াল প্লাস সেল মেমব্রেন দুটোই থাকে, আর অ্যানিমেলদের কিন্তু কেবলমাত্র সেল মেমব্রেন থাকে। আর উদ্ভিদের এই যে সেল ওয়াল এটা কিন্তু কোন প্রোটিন দিয়ে তৈরি হয়, এটা কিন্তু সেলুলোজ প্রোটিন দিয়ে তৈরি হয়। একমাত্র এমন একটা উদ্ভিদ আছে যাদের যে কোষ প্রাচীর সেটা কিন্তু তোমার হচ্ছে কাইটিন দিয়ে তৈরি হয়। সেটা কিন্তু হয়ে যাচ্ছে ফাঙ্গি বা যে সমস্ত গাছগুলো হয়, যে সমস্ত উদ্ভিদগুলো হয় তাদের যে সেল ওয়াল সেটা কিন্তু কাইটিন দিয়ে তৈরি হয়। নেক্সট দেখব আজকের ফিজিক্সের নিউমেরিক্যালসগুলো দেখব যে একটি বস্তুর ভর যদি 5 কিলোগ্রাম হয় আর ত্বরণ যদি 3 মিটার পার সেকেন্ড হয় তাহলে বলের মান কত। তো আমরা সকলেই জানি যে ফোর্স ইকুয়ালস টু কী হয়ে থাকে, ফোর্স ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা কিন্তু ফর্মুলা আমরা জানি। তো আমাদেরকে ফোর্স বের করতে বলেছে, আমাদের মাস বলেছে 5 কেজি আর ত্বরণ বলেছে 3। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, 15 নিউটন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই রকমের প্রচুর অঙ্ক কিন্তু তোমাদেরকে করানো হয়েছে। নেক্সট দেখব আজকের 22 নম্বর কোশ্চেন কি বলেছে যে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 5 রোধ এবং 10 সেকেন্ড ধরে যদি কারেন্ট চলে তাহলে উৎপন্ন তাপ কত। এটা কিন্তু তোমার হচ্ছে তাপের প্রভাবের ফলে, মানে তোমার হচ্ছে ইলেকট্রিসিটির ফলে, কারেন্টের ফলে যে তোমার তাপ উৎপন্ন হয় তার ফর্মুলা, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এই অঙ্কটা করার জন্য কিন্তু আজকে আমরা একটা নতুন ফর্মুলা শিখবো, সেটা কি, সেটা হচ্ছে হিট, ঠিক আছে। H ইকুয়ালস টু কী হয়, H ইকুয়ালস টু কিন্তু I² RT হয়ে থাকে, এটা কিন্তু ফর্মুলা, এটাকে লিখে নেবে যে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা বার করতে গেলে কিন্তু আমাদেরকে
এই তিনটে জিনিস প্রয়োজন। সবার প্রথমে আই মানে কি তোমরা সকলেই জানো, আই মানে কিন্তু হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ 2কে কিন্তু স্কোয়ার করতে হবে। আর কত, আর বলেছে 5, আর টি কত, টি কিন্তু বলেছে 10। এবার যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবে 2 স্কোয়ার করলে হচ্ছে 4, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 10। তো আলটিমেটলি কত আসে, আলটিমেটলি কিন্তু 200 আসছে। ঠিক আছে, 200 কি আসবে, আমরা জানি কি তাপের একক, কি তাপের একক কিন্তু জুল, তাই 200 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব। আজকে 23 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 0.5 মিটার এবং কম্পাঙ্ক যদি 2 হার্টজ হয় তাহলে বেগ কত। দেখো এই যে তরঙ্গ বেগ আছে বা ওয়েভ ভেলোসিটি আছে, সেই তরঙ্গ বেগ বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, যেটা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে করিয়েছি। তরঙ্গ বেগ বের করতে গেলে কিন্তু আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কিন্তু যে কম্পাঙ্ক থাকে সেই কম্পাঙ্ককে কিন্তু কী দিয়ে গুণ করতে হয়, কম্পাঙ্ক কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, ঠিক আছে, যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা দিয়ে কিন্তু গুণ করতে হয়। তো এখানে যদি আমি ছোট করে লিখি, তো ওয়েভ ভেলোসিটি যেটা তরঙ্গ বেগ সেটাকে ডাব্লিউভি লিখি। ডাব্লিউভি বের করতে গেলে কিন্তু আমাদেরকে কী করতে হয়, ফ্রিকোয়েন্সিকে কী দিয়ে গুণ করতে হয়, ডাব্লিউএল অর্থাৎ ওয়েভলেন্থ দিয়ে গুণ করতে হয়। তো 2 ইন্টু কত আছে, 0.5 আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড। কোথায় আছে, এটা কিন্তু অপশান বিতে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকে 24 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি গাড়ি 36 কিলোমিটার থেকে 72 কিলোমিটার বেগে 10 সেকেন্ডে পৌঁছায়, তাহলে ত্বরণ কত। দেখো এটা কিন্তু সেই কোন ফর্মুলা, এটা কিন্তু সেই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেই ফর্মুলার অঙ্কটা। আচ্ছা, যেখানে ভি কি, যেখানে ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার অন্তিম গতিবেগ, যেটা ঠিক আছে, যেটা কত, যেটা কিন্তু আমাদের 36। আচ্ছা যেটা ভি আমাদের আছে সেটা ভি কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। তো দেখো ভি কত, ভি কিন্তু এখানে হয়ে যাচ্ছে 72, আমাদের অন্তিম বেগ। প্রাথমিক কত ছিল, প্রাথমিক ছিল 36। এ কত বলেছে, এ কিন্তু আমাদেরকে বলেনি, এ আমাদেরকে বের করতে হবে। আর ত্বরণ কত বলেছে, মানে সময় কত বলেছে, সময় কিন্তু বলেছে 10 সেকেন্ড। আচ্ছা এবার যদি আমরা কি করি, আমরা যদি পরের লাইনে যাই তাহলে দেখবো এখানে 36 থেকে তোমার এটা বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগ হয়ে যাওয়ার পরে কী হবে, এখানে কিন্তু 10A পড়ে থাকবে, ঠিক আছে, 10A পড়ে থাকবে। এবার যদি আমরা দেখি, তো 36 থেকে যদি 36কে আমরা বাদ দিয়ে দিই তাহলে কী হবে, তাহলে 36 হবে, আর এখানে কিন্তু তোমার হচ্ছে এ হয়ে যাবে। আর 10টাকে এ পাশে নিয়ে এসো, তাহলে কত হচ্ছে 3.6 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। কিন্তু তাজ্জবের বিষয়, এখানে কিন্তু কোথাও 3.6 নেই। তো আমরা কি করব, আমরা এখানে 4টাকে নেব, জানি না অ্যান্সারে কী দিয়েছে। তো আমরা আমাদের সঠিক অ্যান্সার যেটা আছে, 4টাকে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের যে সঠিক অ্যান্সার যেটা আমাদের বেরিয়েছে আমরা সেটাই নেব। তো আমরা কিন্তু নিয়ে নেব যে 3.6, ঠিক আছে, 3.6 মিটার পার সেকেন্ড, এটাই মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই কিন্তু আমাদের ত্বরণের মান হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন কি বলেছে, যে 220 ভোল্টেজ এবং 1000 ওয়াট ক্ষমতার যন্ত্রে প্রবাহিত কত হবে, মানে কত প্রবাহ হবে। প্রবাহ মানে কি, প্রবাহ মানে কিন্তু হয়ে যাচ্ছে ইলেকট্রিক কারেন্ট। তো এই যন্ত্রের যে কারেন্ট সেটা কত হবে। তো কারেন্ট বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়, কারেন্ট বের করতে গেলে কিন্তু আমাদেরকে, মানে এক্ষেত্রে যে কারেন্ট আছে অর্থাৎ আই আছে, সেই আই বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের ক্ষমতা আছে অর্থাৎ 1000কে কিন্তু কত দিয়ে ভাগ করতে হবে, 220কে ভাগ করতে হবে। যদি তোমরা কাটাকুটি করো তাহলে কত পাচ্ছ, 100/22 পাচ্ছ। তো আলটিমেটলি কত অ্যান্সার হবে, আলটিমেটলি অ্যান্সার হয়ে যাবে কিন্তু 4.54 অ্যাম্পিয়ার। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের নিজেদের প্রিপারেশন বুঝতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।